This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই বাঘের গল্প জানেন তো, যে বাঘ নিজে চুপচাপ করে বসে থাকতো আর ওই শিয়ালকে বলতো, যা তো কিছু বয়স হয়েছে আমার, একটু দু চারটে ধরে নিয়ে আয়, শিকার ধরে নিয়ে আয়, তোকে দেবো। শিয়াল লোকজনকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, বাঘ কী করতো, তাদের মেরে তো খেতই, আলটিমেটলি শিয়ালটাকেও এক থাপ্পড়ে মেরে দিত। বাংলাদেশের অবস্থা তাই, আর পাকিস্তানের মানসিকতা তাই। কার অস্ত্র কি কাকে দেয়। হ্যাঁ, গত 4 মাসে দুবার পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এই এখন তো বলে দিয়েছে ইউনূস সরকার যে কিছু খুঁজে খাজে দেখা হবে না, যে পাকিস্তান থেকে যে জাহাজ আসবে তাকে ঢুকতে দেওয়া হবে। এবার কন্টেনার ভর্তি জাহাজে কি ছিল? বাংলাদেশ বলছে তারা পাকিস্তান থেকে চিনি আমদানি করেছে। এবার বলুন তো, বললেই হলো, পাকিস্তান কি চিনি আমদানি উৎপাদন করে? যদি চিনি উৎপাদন করতো, গত বছর ভারতকে ওই পাকিস্তানকে 5 লক্ষ মেট্রিক টন চিনি পাঠাতে হতো না। পাকিস্তানে যা চিনি যায় সব ভারত থেকে। আর এবছর পাকিস্তান বাংলাদেশকে নাকি 25,000 টন চিনি দিয়েছে। এলো কোত্থেকে সেই চিনিগুলো? অর্থাৎ ভারতের চিনি ভারত থেকে কিনে বাংলাদেশকে বিক্রি করে সহানুভূতি দেখাচ্ছে পাকিস্তান। মাঝখান থেকে ওই বললাম না, ভারতীয় মাল ওখানে বেচে ব্যবসা করছে, টাকা পয়সা যা নেওয়ার নিয়ে নিচ্ছে মিডলম্যান হিসেবে। সেটা নাকি আলটিমেটলি সাহায্য করা হচ্ছে। আচ্ছা, আলটিমেটলি এটা যদি হয়, তাহলে ভারতের ব্যবসাটাই তো আর একটু বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। এটাও কিন্তু ঘটনা। এবং ভাবুন, ভারতের ব্যবসা বাড়ানোর জন্য প্রকারান্তরে সাহায্য করা করছে না বাংলাদেশ। এই চিনিগুলো তো ভারতীয় চিনি, এটা জানলে কি আর মোহাম্মদ ইউনূসের গলা দিয়ে চিনিগুলো নামবে? ওসব বলা যায় না। চিনির শরবত তাদের চিরতার মতো তেতো লাগলেও লাগতে পারে, কিন্তু নাও লাগতে পারে, কারণ ওই চালগুলো তো ভারত থেকেই যাচ্ছে। সবই যদি তেতো লাগতে শুরু করে, খাবে কি? অবশ্য বাংলাদেশ শুধু নিচ্ছে বললে ভুল হবে, বাংলাদেশ দিচ্ছেও। পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খানকে আদর করে, জামাই আদর করে ডেকে আনা হচ্ছে ঢাকায়। এবার ভাবুন, যে দেশের মানুষ, সাধারণ মানুষ, তাদের এখন নুন আনতে পান্তা ফুরানোর দশা, যেখানে বাজার দর আকাশ ছুঁয়েছে, মানুষজন একটুখানি বাজার করতে হিমশিম খাচ্ছে। আপনাদের শুনেছিলাম বক্তব্যগুলো, একের পর এক সাধারণ মানুষ বলছেন যে খাবো কি, এই দাম, তারপর নিজেদের চিকিৎসা, ছেলেমেয়ের পড়াশুনো চালাবো কি করে, সংসার চালানোটাই তো দায় হয়ে যাচ্ছে। সেই ঢাকায় রাহাত ফতেহ আলী খানের অনুষ্ঠানের টিকিটের দাম কত রাখা হচ্ছে জানেন? 10,000 টাকা। বলা হচ্ছে যে পাকিস্তানি গায়কের এই জনপ্রিয় গানগুলো শোনার জন্য নাকি বাংলাদেশি দর্শক উৎসুক হয়ে আছে। থাকুক, যদি সরকার মনে থাকে সরকারের ইচ্ছায় কর্ম। ধরে নিচ্ছি যে পেটে খিদে থাকলেও মুখে গুনগুন করে গান গাইতে গাইতে সব বাংলাদেশিরা ওই রাহাত ফতেহ আলী খানের গান শুনতে যাবেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে রাহাত ফতেহ আলী খান যে গানগুলো গাইবেন তার তালিকা ফালিকা সব বেরিয়ে গেছে। এবার এখানেই না অ্যাকচুয়ালি সুরটা কেটে যাওয়ার কথা, ছন্দপতন। তার কারণ কি জানেন? হাসিও পাবে আপনাদের শুনলে, যে লিস্ট বেরিয়েছে তার সবই তো প্রায় বলিউডি গান, মানে হিন্দি সিনেমার গান। অর্থাৎ যে বাংলাদেশের ভারতীয় শাড়ি বা চাদর পোড়ানোর ইচ্ছে হচ্ছে, সেই বাংলাদেশকেই আবার হাজার হাজার টাকা দিয়ে পাকিস্তানি গায়ককে ডেকে এনে ভারতের গান শুনতে হচ্ছে। এবার বিনিময়ে ভারত কি পাচ্ছে? হ্যাঁ, এইসবের বিনিময়ে ভারত কিছু কিছু পাচ্ছে, বাংলাদেশ পাঠাচ্ছে। এই যে এনআইএর প্রধান রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করে গেছেন না কয়েকদিন আগে। কেন করেছেন জানেন? এনআইএ আর রাজ্য পুলিশের বৈঠকের মূল এজেন্ডাই ছিল সীমান্তে অনুপ্রবেশ আটকানোর জন্য ব্যবস্থা করা। কারণ এই রকম পরিস্থিতিতে বহু ধরনের লোকজনকে এদেশে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। কেন্দ্র রাজ্য যখন জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত রকম দ্বিধা ভুলে একজোট হচ্ছে,
তখনই তো জানা যাচ্ছে যে কয়েক মাস আগে মালদার মেহেদিপুরের ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল 2 বাংলাদেশি জঙ্গি। রাজশাহীর বাসিন্দা ওই 2 যুবকের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর আরেকজন সেও বেশ নামি দামি জঙ্গি। এবার ভাবুন, বিশ্ববিদ্যালয়ে যারা জঙ্গি তৈরি করছে সেই বাংলাদেশ রাজ্যে তার মানে টেররিস্ট মডিউল তৈরি করতে চাইছে, নইলে আর 2জন জঙ্গিকে পাঠাবে কেন? সেজন্যই তো জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরিরের ওই 2 সদস্যকে মালদায় পাঠানো হয়েছিল। এবার এই হিজবুত তাহরিরের বা ধরুন বাকি যে জঙ্গি গোষ্ঠীগুলো, জামাতুল মুজাহিদিন বা আনসারুল্লাহ বাংলা, এই সমস্ত দলগুলোর মানে জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যদের সদ্য কিন্তু জেল থেকে মুক্তি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। কেন মুক্তি দিয়েছেন সেটা নিয়ে সবাই খুব দ্বন্দ্বে ছিলেন। এবার এখন বোঝা যাচ্ছে তো কেন এদের ছাড়া হয়েছে, কি কাজের জন্য ছাড়া হয়েছে উপহার হিসেবে ভারতে পাঠানো হবে বলে। রাজশাহী থেকে ভারতে আসা এই 2 হিজবুত জঙ্গি মালদার বৈষ্ণবনগরে বেশ কিছুদিন ছিল, সেখান থেকে তারা গেছিল ধুলিয়ানে। এই 2 জায়গাতেই তারা বেশ কিছু স্থানীয় যুবকের সঙ্গে বৈঠক করেছে। গোয়েন্দাদের সন্দেহ কি জানেন? এই 2 বাংলাদেশি জঙ্গি ইতিমধ্যে হয়তো আবার সীমান্ত পেরিয়ে পালিয়েও গেছে, কিন্তু আসলে তারা যে কাজে এসছিল সেটা তারা করে গেছে। এ রাজ্যের ওই যুবকদের মগজ ধোলাই করে গেছে। অর্থাৎ মুখে ভারত বিদ্বেষ, যুদ্ধের জিগির, কলকাতা দখলের মতো হাস্যকর কথা, আর আড়ালে আড়ালে এদেশের নাশকতা ছড়ানোর এবং নাশকতামূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে ওপার। এই একই ছকেই তো পাকিস্তান এত বছর ধরে চলছে। ভারতের সন্ত্রাসের চেষ্টা তো এত বছর ধরে তারা করে চলেছে, জঙ্গি তৈরি করেছে আর ভারতে পাঠিয়েছে। একমাত্র এই একটা ইন্ডাস্ট্রি পাকিস্তানের রয়েছে, বাংলাদেশও মনে হচ্ছে সেই একই জায়গায় ইনভেস্ট করতে চলেছে। ওই জন্য পাকিস্তান থেকে শিল্পপতি আনছে, সব জাহাজ ছাড় দিয়ে দিয়েছে না। জঙ্গি তৈরির কারখানা তৈরি হবে আর পাঠানো হবে কোথায়? ভারতে। এবার এই ছক যদি চলে তাহলে পাকিস্তানের যে অবস্থা হয়েছে, বাংলাদেশেরও যে সেই রাস্তায় যেতে হবে এবং সেই অবস্থাই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে কি, এদের বিশ্বাসটাই ওই রকম, জানেন তো। এদের যে ফিলোসফিটা সেটা একদম ওই এক, নিজেদের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ। বাংলাদেশ আগে নিজেদের জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে, কারণ ভারতের ক্ষতি করার চেষ্টাটাই এখন সেখানকার মৌলবাদীদের এক এবং একমাত্র উদ্দেশ্য। এবং এটা করার সবথেকে বড় কারণ হচ্ছে, এটা করলে ওই গোটা বিশ্বে ছড়িয়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে সমস্ত ব্যাপারে। কী সাহায্য আলটিমেটলি সেটা ও দেশের মানুষের কাজে লাগবে কিনা সেসব মাথায় নেই, কিন্তু সেই সাহায্যটা পাওয়া যাবে, এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয়ত, সবাইকে যদি একটা এই মৌলবাদী বানিয়ে দেওয়া যায়, এই মৌলবাদী জঙ্গি মানসিকতাটা যদি সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা তো অনেক ধ্বংসাত্মক কাজকর্মের জন্য মানসিকভাবে সারাক্ষণ উদ্গ্রীব হয়ে থাকবে। এ দেশের যে সাধারণ সমস্যাগুলো বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, দৈনন্দিন চাহিদা, এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর সময় কখন পাবে? মৌলবাদ তো এটাই চায়। যদিও সেখানে একটা অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু বাংলাদেশ ইজ টোটালি আন্ডার কন্ট্রোল যারা কট্টর ইসলামিক সংগঠন, হিজাবুল তাহিরি, অমুক তমুক আরও 3-4টি অর্গানাইজেশন, আল কায়দা, তারা চায় বাংলাদেশকে একটা কট্টর ইসলামিক রাষ্ট্রে পরিবর্তিত করার। দেখুন, যে 2 জঙ্গি সংগঠনের 2 সদস্য মালদায় ঢুকেছিল, সেই হিজবুত তাহরির আর আইএসপন্থী ইসলামিক সংগঠন, এদের পৃথিবীতে প্রায় 57টা দেশে উপস্থিতি আছে। বাংলাদেশ এবং পাকিস্তানের পাশাপাশি ইন্দোনেশিয়ায় এই সংগঠন অত্যন্ত শক্তিশালী। 2022 সালে ভারতে এই হিজবুতের উপস্থিতি প্রথম টের পাওয়া গেছিল। তামিলনাড়ুর পুলিশ একটা ঘটনার তদন্তে নেমে প্রথম জানতে পারে এই হিজবুতের কথা, আর তারপর এই বছর অগাস্টে স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা জানান যে ভারতে হিজবুতের সংগঠন ক্রমশ শক্তপোক্ত হচ্ছে। জেএমবি এবং আল কায়দার ছক অনুসরণ করেই ভারতে তারা ডালপালা ছড়াচ্ছে, এবং এপারে এই যে এই সন্ত্রাসের যে একটা শিকড় বিছিয়ে দেওয়া হচ্ছে,
এর মদদ যে পাকিস্তান আর বাংলাদেশ থেকে আসছে সেটাও তো আঁচ করেছিলেন গোয়েন্দারা। এনআইএ তদন্তে নেমে 8 জনকে গ্রেফতার করেছিল এবং যাদের প্রত্যেকের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ পাওয়া গেছিল। আর এবার সামনে এলো বাংলাদেশের মদত। রাজশাহীর বাসিন্দা ওই 2 হিজবুত জঙ্গি ফিরে গেলেও মালদার মুর্শিদাবাদে যে যুবকদের সঙ্গে বৈঠক করেছিল তাদের এখন নজরদারিতে রেখেছেন গোয়েন্দারা। এবার কেন মালদা মুর্শিদাবাদের মতো জেলাকে টার্গেট করেছে হিজবুত? কারণ বাংলাদেশ লাগোয়া জায়গায় যদি সংগঠনটা তৈরি করা যায় তাহলে বাংলাদেশ থেকে ব্যাকআপ এবং প্রয়োজনে বাংলাদেশের সংগঠন এই দেশে মানে এসে তাদের মাঝে মধ্যে ওই একদম অন হ্যান্ড ট্রেনিং দিয়ে যেতে পারবে। অর্থাৎ যে কোনো পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে সাহায্য দেওয়া যাবে এবং সাহায্য নেওয়াও যাবে। এই একই পথ অনুসরণ করেছিল তো জেএমবি আর আল কায়দার উপমহাদেশের শাখা। এজন্যই যে জেএমবি খাগড়াগড়কে বেছে নিয়েছিল সেটা তো বোঝা গেছিল ওই বিস্ফোরণের পর। খাগড়াগড় পরবর্তী সময় দেখা গেছিল যে বাংলাদেশ থেকে এই রাজ্যে আশ্রয় পাওয়া শীর্ষ জেএমবি নেতারা তারা ছিলেন এখানে, কিন্তু ওই বিস্ফোরণের পর তারা সব বুঝতে পেরে পালিয়ে গেছিলেন দক্ষিণ ভারতে। মুর্শিদাবাদে আল কায়দা মডিউল প্রকাশ্যে আসার পর 11 জন গ্রেফতার হয়েছিল। আর সেই একই রাস্তায় যখন হিজবুত বাংলাদেশ হাঁটছে তখন এ রাজ্যে অনুপ্রবেশ বিতর্কটা তো প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে। এটাই রাজনীতির মজা। বৃহত্তর স্বার্থের থেকে কখনো কখনো ক্ষুদ্রতর স্বার্থ বড় হয়ে ওঠে। এবার জাতীয় স্বার্থের প্রয়োজনে তাই কিছু কথা বলতে গিয়েও রাজ্য রাজনীতিকে কিছুতেই দূরে রাখা যায় না। এটাই সব থেকে বড় মুশকিল হচ্ছে এ রাজ্যের রাজনৈতিক নেতাদের। এই যে মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি দিচ্ছেন না, এই যে মানুষগুলো রোহিঙ্গা ইন্টারন্যাশনাল সব জঙ্গিগুলো বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারা তো শুধু পশ্চিমবঙ্গে থাকছে না, তারা তো সারা দেশে এই জঙ্গি কার্যকলাপ করছে। আমরা তো যেটা দেখতে পাচ্ছি, যেখান থেকে যাকে ধরা হচ্ছে সে বলছে আমি তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত স্বার্থপর যে নিজেই শুধু চেয়ারে থাকার জন্য পশ্চিমবঙ্গের মানুষের জীবনটাকে উনি মানে ক্রাইসিসে দিচ্ছেন। বাংলাদেশ থেকে যদি জঙ্গি মানসিকতার কেউ গত 4 মাসে ঢুকে থাকেন তার জন্য দায়ী দিল্লির সরকার, কেন্দ্রের সরকার, বিএসএফ, সীমান্ত রক্ষী এজেন্সিগুলো। এবার তারা ঢুকে খারাপ কাজ করবে না আলু কাবলি খাবে না ফুচকা খাবে সেটা তো তার পরে খবর পেলে ধরা যাবে। সীমান্ত থেকে ঢুকছে কি করে সেটা আগে বলুন। আর একবার ভেতরে ঢুকে গেলে তারা একটা বিপুল জনসংখ্যার মধ্যে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে, তাহলে তো বর্ডারেই তো আটকানো উচিত। তো কীভাবে ঢুকছে সেটা নিয়ে যতই তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে ডায় ঠেলাঠেলিগুলো করুক, ঢুকছে যে এটা তো ঘটনা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি এইভাবে আমাদের এখানে অস্থিরতাটা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তো আমাদের ওই যাবতীয় দ্বিধাগুলো বা দ্বন্দ্বগুলোকে মিটিয়ে কেন্দ্র রাজ্য যে দ্বন্দ্ব সেটাকে মিটিয়ে ঠিক যেভাবে একমুখী হয়ে এই বাংলাদেশ প্রশ্নে তাদের বক্তব্যগুলো রাখছেন ঠিক একইভাবে তো উদ্যোগী হয়ে সীমান্তটাকে লক্ষ্য করে দেওয়া প্রয়োজন। বা যদি ওই সীমান্তটা তো বিরাট এবং বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে সত্যি সত্যি ওইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। যদি ঢুকেও আসে তাদের নিজেদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এরকম একটা নেটওয়ার্ক পাল্টা তো তৈরি করা দরকার, যাতে যে কেউ যদি ভেতরে ঢুকে আসেন তারপরেও তাদের চট জলদি ধরে ফেলা যাবে। হ্যাঁ, এবার একটা উল্টো প্রশ্ন আছে। এই যাবতীয় কিছু তো তখন হবে যখন ওই ঢুকে ঢুকে পড়বে, তারপর যা করার করবে। কিন্তু সেটার আগে যদি একটা ওই ওখানেই উল্টো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, মানে বাংলাদেশ যদি নিজেদের অস্ত্রেই ঘায়েল হয়ে যায়, সম্ভাবনা তো আছে। দেখুন, ঢাকার গুলশন বেকারিতে অন্য কোনো দেশের সন্ত্রাসবাদী সংগঠন নয়, হামলা কারা চালিয়েছিল? এই বাংলাদেশি জঙ্গিরাই তো হামলা চালিয়েছিল। সেই গ্রেনেড হামলায় অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দিয়েছেন ইউনুস। এবার যারা একবার নিজের দেশে হামলা করতে পারে আবার করবে না গ্যারান্টি আছে? শেখ হাসিনার সরকারকে উৎখাতের পর বাংলাদেশে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বলে তো আর কিচ্ছু অবশিষ্ট নেই। পুলিশি ব্যবস্থাটাই পুরোপুরি ভেঙে পড়েছে। বহু পুলিশ কর্তাকে হাসিনাপন্থী হওয়ার জন্য দোষারোপ করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
গত 4 মাসে 13 জন সরকারি কর্তা পদত্যাগ করেছে ইউনূসের চাপে। তাদের মধ্যে যেরকম পুলিশ আছে, তেমনই বিচারপতি, অধ্যাপক, উপাচার্য, আমলা প্রত্যেকে আছে। নিজেদের মতো করে এই কাণ্ডগুলো তো করিয়ে দিয়েছে, কিন্তু এরা সবাই সরে গেলে এটা হচ্ছে একটা অংশ, এর বাইরেও অসংখ্য লোককে মেরে ধরে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, লুকিয়ে থাকতে বাধ্য করা হয়েছে। কিছুদিন আগে নামহট্টে একটা মন্দিরে হামলা হয়েছিল, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার ঢাকাতে ইসকনের এক ভক্ত আক্রান্ত হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজেই সেই ভয়াবহ অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন। এগুলো শুনলে বুঝবেন এটা একটা হিস্টেরিয়ার মতো, এটা একটা ওই কোভিডের ভাইরাসের মতো, যে ভাইরাসটা এই মৌলবাদীরা খুব সচেতনভাবে ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ঠিক আছে, দেখেন ও আমার ফোন নিয়ে গেছে, ও আমার খানার বলে আমি আমার কালকে বাইরে ওরা মাথা ঠিক আছে, কেন আমরা কেউ এখানে দেশে এই দেশে নিরাপদ না হিন্দুরা। এর আগে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছিলেন। ইসকনের প্রাক্তন প্রধানের গ্রেফতারিতে বিশ্বজুড়ে প্রভাব পড়তে পারে এ কথা শোনার পর ইউনূসপন্থীদের যুক্তি কী ছিল? বলা হয়েছিল চিন্ময়কে কয়েক বছর আগেই নাকি ইসকন বহিষ্কার করেছে। তাই ইসকন যদি চিন্ময়কে কয়েক বছর আগে বহিষ্কারই করে থাকে, তাহলে এখন ইসকনের এই ভক্তরা, ইসকনের মন্দিরগুলো, এগুলো আক্রান্ত কেন হচ্ছে? যার সাথে ওই চিন্ময়ের তথাকথিতভাবে কোনো সম্পর্ক নেই। ইসকনের মুখপাত্র রাধারমণ দাস ঢাকায় আক্রান্তের এই ভিডিওটা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। তিনি বলেছেন যে বাংলাদেশে ইসকন ভক্তদের খুন করার ফতোয়া জারি হয়েছে। অর্থাৎ ইসকন সরকারিভাবে বলে দিল বাংলাদেশে হিন্দুরা এবং তাদের ভক্তরা টার্গেট হচ্ছে। এবার রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনকেও তো ট্যাগ করেছিলেন। ইসকনের মুখপাত্র কি বলেছেন জানেন? এর পরেও যদি রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ না করে, তাহলে বাংলাদেশি হিন্দু বা ইসকন ভক্তদের বাঁচাবে কে? অর্থাৎ ঢাকায় ইসকন ভক্তের ওপর হামলায় আন্তর্জাতিক একটা প্রস্তাব কিন্তু চলে এলো। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আমাদের চ্যানেলে তিনি বসেছিলেন, সেখানে কিন্তু স্বীকার করেছিলেন কয়েক জায়গায় সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। এবার কয়েক জায়গায় ছোট করে বলা ছাড়া তার কী বা বলার ছিল, হচ্ছে তো গোটা দেশ জুড়ে। আজ সেই শফিকুল আলম কি বলেছেন জানেন? বলেছেন 5ই আগস্টের পর থেকে 22শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলায় 88টা মামলা হয়েছে, 70 জন নাকি গ্রেফতার হয়েছেন। ভাবা যায় 3 মাসে 88টা মামলা, মানে প্রত্যেক দিন বাংলাদেশে কোথাও না কোথাও হামলার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। এই তথ্যই তো বলে দিচ্ছে সংখ্যালঘুরা বাংলাদেশে কেমন আছে। বাংলাদেশের বাসিন্দা এক মহিলা আমাদের জানিয়েছিলেন যে ভয়ে তিনি সিঁদুর পর্যন্ত পড়তে পারছেন না, পাছে পরিচয়টা প্রকাশ হয়ে যায়, তার ধর্ম প্রকাশ হয়ে যায়। কোন অবস্থায় গেলে সংখ্যালঘুরা এভাবে পরিচয় লুকোনোর কথা ভাবেন, বুঝতে পারছেন আপনারা? যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছে কি কীরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকন আর ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে। কেউ যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে, তাহলে তো খুব দুঃখের কথা। রাস্তাঘাটে বেরোতে কিসের ভয়? একটু বার হই আর কি, বের হই আমরা, তবু একটু আতঙ্ক থাকছে। মানে সিঁদুর পরা আছে বলে মার্কিং হয়ে যায়? হয়। হ্যাঁ, তাতে কি হয়? হিন্দু মানুষ আমরা অত্যাচার করে। দেখুন, কোনো দেশ যদি আত্মঘাতী হতে চায় সেটা তাদের বিষয়, আর তারপর যদি সেটা অন্য কোনো তৃতীয় দেশের প্রেমে পাগল হয়ে হয়, তাহলে তার কোনো কথাই নেই। শ্রীলঙ্কারও তো তাই হয়েছিল। চীনের প্রেমে তারা এমন পাগল হয়েছিল, ওই দেখেছিলেন জনগণ তারা সব অভ্যুত্থান করে ফেলেছিল, প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে তাকে দেশ ছাড়া করে দিয়েছিল, সব দখল টকল করে নিয়ে। একদম যেরকম দেখেছিলেন ওই হাসিনার প্রাসাদে যেরকমভাবে সবাই ঢুকে পড়েছিল, একদম তাই বাংলাদেশের মতোই।
কিন্তু তারপরেও শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এর পেছনে দুটো কারণ রয়েছে। কেন জানেন? এক, শ্রীলঙ্কা এটা পেরেছে কারণ শ্রীলঙ্কায় উগ্র মৌলবাদ নেই, ওই ফাঁকে তারা ওই শূন্য পরিসরটাকে দখল করতে পারেনি। আর দুই, ভারতের সাহায্য, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারা তাদের ভুল বুঝে ভারতের কাছে সাহায্য চেয়েছে, ভারত সাহায্য করেছে, তারাও ঘুরে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশের কি হবে? বাংলাদেশের জন্য তো দুটোই নেগেটিভ। আমাদের সোজা কথা একটাই, বাংলাদেশের আগুন এখন বাংলাদেশে রয়েছে, সেটার থেকে ইমিডিয়েট ওখানকার এই সংখ্যালঘুদের বাঁচানো হোক, এটা তাদের দেশকেই করতে হবে। কারণ আমরা চাই না কোথাও কোনো মানুষ খারাপ থাকুন, কোথাও সংখ্যালঘুরা অত্যাচারিত হোক, এবং এটাও চাই না কোনোভাবেই যেন ওই আগুনের আঁচ সীমান্ত পেরিয়ে এদেশে পৌঁছয়। দেখুন, ওপারে রাজনীতি অস্থির, ওপারে রাজনীতি নেই, এখন মৌলনীতি, জঙ্গি নীতি চলছে। কিন্তু এপারে আমরা সতর্ক, কিন্তু রাজনীতি কি এরকম সময় থেমে থাকবে? না, রাজনীতি তো একটা বহমান প্রক্রিয়া, অনেকটা জলের মতো, জানেন তো, সব সময় গড়াতেই থাকে। ঢাল আছে তো, ঢাল থাকলেই মানে যেরকম ঢাল তেমনভাবে এগোবে। সমতল হলে খানিকটা ধীর গতিতে, ঢালু হলে চচ্চর করে। তবে আপাতত 26-এর আগে বাংলায় আর বড় কোনো ভোট নেই, ফলে রাজনীতির একটা সমতল ভূমি এখন। রাজনীতির ঘর গুছানোর টাইমও বলতে পারেন। মাঝে আরজি কর, তারপর এই বাংলাদেশ ইস্যু, এগুলো আচমকা একটু ঢাল তৈরি করেছিল, তারপর আবার যথারীতি যে কে সেই। তবে হ্যাঁ, ওই ঢাল তো তৈরি হলে হট করে সেটা সমতলে পৌঁছানো যায় না, ফলে রাজনীতির ওই ইনার্শিয়াটা, অর্থাৎ গতিটা এখনও রয়ে গেছে। আর যেরকম শুভেন্দু অধিকারী কোনো রকম রাগ ঢাক গুরুগুরু না করেই 26-এর বিধানসভার এজেন্ডা ঘোষণা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার তার অস্ত্র, তাই তার পাল্টা হিসেবে বিজেপির যে অস্ত্র হিন্দু ভোট, সেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি। কিন্তু হিন্দুদের গৃহসুখে আরাধ্য দেবী কিন্তু লক্ষ্মী। এবার যা বুঝতে পারছি জানেন তো, ঘরে ঘরে রাজনীতির বন্দনা ছড়িয়ে দিতে শাসক বিরোধী এই বাজারেও কোমর বেঁধে যে কোনো সময় নেমে পড়বে। আপনি যাই করুন, 26-এর নির্বাচন হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকাকে 3000 করলেও কোনো হিন্দু আপনাকে ভোট দেবে না। আমি আপনাকে বলে গেলাম, 26-এর ভোট পশ্চিমবাংলায় হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। কোনো টোটকা আপনার কাজ করবে না, আপনি দেখতে থাকুন। তবে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মানে পুরোদস্তুর 26-এর ঘন্টাটা বেজে যাওয়ার আগে আপাতত যে সময়টা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে হচ্ছে সেটা ঘর গোছাতে কাজে লাগছে। দেখুন, পর ওনার বক্তব্যগুলো জাতীয় স্তরে একটা বার্তা দিয়ে দিয়েছেন, পুরো ইন্ডিজোটকে কাঁপিয়ে দিয়েছেন নেতৃত্ব দিতে চান বলে, এবং এখানে একের পর এক সিদ্ধান্ত এমনভাবে নিচ্ছেন, এমনভাবে বক্তব্যগুলো তুলছেন যাতে বিরোধীদের পরিসরটা তিনি নিজেই দখল করে নিতে পারেন। অর্থাৎ একই সঙ্গে তিনি শাসক, একই সঙ্গে বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেনা চিরপরিচিত ট্রাম্প কার্ড, এই যে তিনি চারপাশে তার লোকজনকে ডেকে দেখতে বলেছেন যে বিভিন্ন জায়গায় জল পৌঁছানোর জন্য যে পাইপলাইনগুলো গেছে, সেখানে জল পৌঁছচ্ছে কি, যদি না পৌঁছয় কেন পৌঁছচ্ছে না। জল জীবন মিশন এটা নিয়ে যাবার দায়িত্ব ওই সরকারি আধিকারিকদের। তার মধ্যে যেন মাঝখানে মধ্যস্বত্বভোগী কেউ ঢুকে পড়তে না পারে। কারা মধ্যস্বত্বভোগী? এক্ষেত্রে বুঝে নিতে হবে তিনি নেতাদের কথা বলছেন, অর্থাৎ নিজের দলের নেতাদের সমঝে দিচ্ছেন। এটা বলার মধ্যে দিয়ে তিনি যেরকম মানুষের কাছে এই বার্তাটা দিচ্ছেন যে তিনি যতক্ষণ আছেন দলকে শৃঙ্খলাবদ্ধ রাখার কাজটা তিনি করে যাবেন, কারণ তার নজর কিচ্ছু এড়ায় না। আর একই সঙ্গে বিরোধীরা যে কথাগুলো বলতে পারতেন সেই অভিযোগগুলো তিনি তুলে দিয়ে বিরোধীদের বলার মুখটা বন্ধ করে দিচ্ছেন। এই জন্যই বলে রাজনীতিটা একই সঙ্গে প্লাস আর মাইনাসের খেলা, যে খেলাটা কখনো থেমে থাকে না।